সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আর গুনে গুনে মাত্র 50 দিন বাকি আছে। তো এতদিনে হয়তোবা অনেকেই রিভিশন পর্ব শেষ করে ফেলেছো, অথবা রিভিশনের পর্বের মধ্যে আছো, অথবা অনেকেরই অনেক কথায় গ্যাপ রয়ে গেছে। তো যে যে অবস্থায় থাকো না কেন, আজকের ভিডিওটি তোমাদের জন্যই, আজকের সাজেশন ভিডিওটি। তো সাজেশন বলার সাথে সাথে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া, তাহলে এখানে কি প্রশ্ন কমন পড়বে? না, বিষয়টা এক্স্যাক্টলি তেমন না। বিষয়টা হলো, আমি তোমাদেরকে একটা সাজেশন ভিডিও দেবো, এইখানে প্রত্যেকটা অধ্যায় একটু আমি তোমাদের সাজায় দিব টাইপগুলো। এই টাইপগুলো আমি করেছি কত, বিগত 7 থেকে 8 বছরের যে আমাদের বোর্ড প্রশ্ন, সেইগুলোর অ্যানালাইসিস করে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে এখানে সাজেশন মানে এক্স্যাক্টলি কি। আর একটা কথা মনে রাখবা যে ফিজিক্সে কখনো কিন্তু ডাইরেক্ট কমন পড়ে না। তুমি হয়তো বা রসায়ন, ম্যাথ বা বায়োলজি, এই যে সাবজেক্টগুলো আছে, এগুলো থেকে তুমি ডাইরেক্ট প্রশ্ন কমন পাইতে পারো, বাট ফিজিক্সে কিন্তু কখনো প্রশ্ন ডাইরেক্ট কমন পড়ে না। তো আরো কিছু বিষয় বলে রাখা ভালো যে আমাদের এইবার ফিজিক্স ফার্স্ট পেপারে কয়টা অধ্যায় আছে? 7টা অধ্যায়, রাইট? দ্বিতীয় অধ্যায় ভেক্টর, চতুর্থ অধ্যায় নিউটনের বলবিদ্যা, পঞ্চম কাজ শক্তি ক্ষমতা, ষষ্ঠ অধ্যায় হলো মহাকর্ষ অভিকর্ষ, সপ্তম অধ্যায় হলো পদার্থের গাঠনিক ধর্ম, এবং এটা আছে আংশিক অংশ, মানে শুধুমাত্র স্থিতিস্থাপকতা। আর অষ্টম অধ্যায় হলো পর্যাবৃত্ত গতি। আর দশম অধ্যায় হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো এই সবগুলো অধ্যায়ের মধ্যে তুমি যদি ধরো এখন মনে রাখো, বা মনে করো যে আমি একটা অধ্যায় এখান থেকে একটা অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো প্রিপারেশন নেবো, তাহলে তো আমি 5টা পেরে যাব। বাট আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, যে দেখো 7টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল আসবে। তুমি কিন্তু এখনো জানো না যে কোন অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে। হ্যাঁ, হয়তোবা আগের প্রশ্নগুলো থেকে অ্যানালাইসিস করে তুমি এটা একটা ধারণা পেতে পারো যে নিউটনের বলবিদ্যা থেকে 2টা আসে, বাট এখানে কোনটা থেকে শিওর 2টা আসবে এটা কিন্তু তুমি জানো না, বাট বোঝা যাচ্ছে যে একটা অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে। তো ধরো বাই চান্স তুমি যে অধ্যায়টা স্কিপ করছো, সে ধরো তুমি পর্যাবৃত্ত গতিটা স্কিপ করছো, দেখা গেল ওইখান থেকে 2টা সিকিউ চলে আসলো। তো তুমি তো 2টা সিকিউ এর হয়তো ভালোভাবে প্রিপারেশন নেওনি, অথবা একটা পাইলেও পাইতে পারো, অথবা 2টাও না পাইতে পারো। তখন তোমার বাকি থাকবে 6টা সিকিউ। সেই 6টার মধ্যে তোমাকে দিতে হবে 5টা। এটা কিন্তু অনেক টাফ। ফিজিক্সের ক্ষেত্রে এটা অনেক রিস্কি একটা কাজ, ঠিক আছে? আর সব পরীক্ষার মধ্যে দেখবা ফিজিক্স নিয়ে একটা ভীতি থাকে ছেলেপেলেদের মধ্যে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। তুমি একাডেমিক থেকে এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, যত জায়গায় পরীক্ষা দেবা, তুমি দেখবা ফিজিক্সে তোমাকে সবচেয়ে বেশি বাধা দিবে। ফিজিক্স সাবজেক্টটা তোমাকে সব জায়গায় মার্ক কমায় দিবে, বুঝছো? তো এমনিতেই তো ফিজিক্স একটু টাফ। তো তারপরে আরো তুমি যদি একটা অধ্যায় কমে ফেলো, তোমার যেগুলো অধ্যায় থেকে তুমি অ্যান্সার করবে, ধরো তুমি ভেবে নিলে একটা অধ্যায় কমে ফেললা, তাহলে তোমার আরো একটা রিস্ক পজিশনে তুমি চলে গেলা। তো আমার একটা সাজেশন থাকবে যে তুমি প্রিপারেশন নাও। তোমার প্রিপারেশন যেমনই হোক, তুমি সবগুলো অধ্যায় থেকে একটা মোটামুটি প্রিপারেশন নাও। অন্তত আমি আজকে যে যে টপিকগুলো বলবো সেইগুলো একটু ভালোভাবে দেখবা, এবং বাকিগুলো জাস্ট একবার একটু দেখে গিয়েও, অথবা একটু ধারণা নিয়ে যাও। বাট আজকে যে টপিকগুলো বলবো এগুলো একটু বেশি ভালো করে তোমরা পড়বা। একটা কথা বলে রাখা ভালো যে তোমাদের ফিজিক্স পরীক্ষার আগে কিন্তু ছুটি নেই, মানে একদিন আছে, আর ফিজিক্স দ্বিতীয় পত্র আগে মনে হয় 2 দিন আছে। ওইটা এক্স্যাক্টলি কোনো ছুটি না। দেখবা যে তুমি পরীক্ষা দিয়ে আসবা, এসে সবগুলো অধ্যায় একটু যে ভালোভাবে দেখবা, সেই সময়টাও পাবা না। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি কেমিস্ট্রির দিকে তাকাও, অথবা বায়োলজির দিকে তাকাও, অথবা ম্যাথের দিকে তাকাও, কেমিস্ট্রিকে 7 দিন ছুটি আছে ফার্স্ট পেপারের আগে, যেখানে তুমি সেকেন্ড পেপারটা কমপ্লিট করতে পারবা। ঠিক সেম ভাবে বায়োলজি, ম্যাথ এগুলো তুমি পারবা। এবং ফিজিক্সের তুলনায় আমি যদি বলি, কেমিস্ট্রি তুমি প্রশ্ন কমন পাবা, একই প্রশ্ন বারবার রিপিট হবে। তো তোমাদের জন্য আমি কেমিস্ট্রির সাজেশনও বানাচ্ছি, ইনশাল্লাহ সামনে পাবা তোমরা। তো এই যে কেমিস্ট্রি, ম্যাথ বলি অথবা বায়োলজি বলি, এগুলো কিন্তু তুমি কমন পাবা, এবং এগুলো আগে তোমার ছুটিও আছে। বাট ফিজিক্সের আগে কিন্তু কোনো ছুটি নাই, বা যে ছুটিটা আছে ওইটা এক্স্যাক্টলি শুধুমাত্র তোমার দেখবা যে সবগুলো অধ্যায় সূত্রগুলো রিভিশন দিতে চলে যাবে। তো এখন থেকে একটু ফিজিক্সের প্রতি বেশি সিরিয়াস হবা। অবশ্যই ফিজিক্সটাকে একটু, তোমার যদি দুর্বলতা ফিজিক্সে থাকে তাহলে অবশ্যই আরো এখন একটু বেশি প্রায়োরিটি দিবা। কারণ ফিজিক্সের ক্ষেত্রে দেখবা তুমি পরীক্ষাতে গিয়ে ম্যাথ করবা, ম্যাথের সলিউশন তোমার হয়েছে কিনা বা অ্যান্সারটা মিলছে কিনা সেটা তুমি শিওর দিতে পারবা না। তো এই প্রবলেমগুলো কিন্তু থেকেই ফিজিক্সের পরীক্ষা হলে এমনিতেই কনফিডেন্স অনেক কম থাকে। তো এখন থেকেই নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো যেন তোমার পরীক্ষা হলে কনফিডেন্স অনেক বেশি থাকে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে। তাহলে চলো শুরু করি আমরা। তো ভেক্টর অধ্যায় থেকে আমরা আমাদের জন্য কোন কোন টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো। সর্বপ্রথম আমরা পড়বো এই অধ্যায়ে ডট এবং ক্রস গুণন এবং এদের ব্যবহার, তারপরে নদী নৌকার টপিকটা, তারপরে আপেক্ষিক বেগ এবং সাঁতার, যে বৃষ্টি সাঁতারের যে ম্যাথ সেইগুলো, এবং ভেক্টর ক্যালকুলাস। মোটামুটি এই কয়েকটা টপিক আমাদের এই অধ্যায়ের স্পেশাল। এবং এদের মধ্যে আমরা কিভাবে পড়বো তোমাদেরকে একটু আইডিয়া দিই। যেমন ডট, ডট গুণ পড়বা,
ডট গুণ সম্পর্কে বিস্তারিত পড়বা, ডট গুণের ব্যবহার কি, যেমন আসলে পরস্পর লম্ব হওয়া এটা একটা ব্যবহার আছে। তারপর আমরা এখান থেকে লম্ব অভিক্ষেপ বের করতে পারি, লম্ব অভিক্ষেপ। এরপরে আমাদের মধ্যবর্তী কোণ থিটা বের করা যায়, যে কোনো দুইটা বাহুর মধ্যবর্তী কোণ চাই না, ওই সেখান থেকে আমরা থিটা, এটাও আমরা ডট গুণের মাধ্যমে ব্যবহার করি। এরপর আমরা যদি ক্রস গুণে চলে আসি, ক্রস গুণের সাহায্যে আমাদের কি, এটা যদি পরস্পর লম্ব হয় তাহলে এটা কি পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। এরপরে আমরা এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ত্রিভুজের সামান্তরিকের ক্ষেত্রফল বলে না, কর্ণ দেওয়া থাকলে বাহু দেওয়া থাকলে সেইগুলো আমরা করব। তারপর হলো আমাদের আছে আয়তন আমরা বের করতে পারি এখান থেকে। একটা আছে না যে একই সমতুল্য হবে কিনা, ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি আয়তন। ওই আয়তন সমান 0 হলে তাকে আমরা বলি একই সমতুল্য হয়। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে পড়বো। তারপর নদী নৌকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে নদী নৌকা। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো দেখবে নদী নৌকা থেকেই সবচেয়ে বেশি আসে। এবং নদী নৌকার জন্য আমরা সবসময় কি পড়ে থাকি, যে সর্বনিম্ন সময়ে পার হওয়া অথবা সর্বনিম্ন দূরত্ব, এই দুইটা টাইপই কিন্তু আমরা করে থাকি। বাট নদী নৌকার যদি অন্যভাবে যদি প্রশ্ন আসে, তো এই জন্য আমার নদী নৌকার জন্য একটা ইউটিউবে দেখবে, আমার ইউটিউবে একটা ভিডিও আছে, ওইখানে একটা ভিডিওতেই যত প্রকারের ভাবে মানে যেভাবে তোমাকে নদী নৌকার প্রশ্ন দেখ না কেন, তুমি ইনশাল্লাহ সেগুলো পারবা। মানে আমি তোমাদেরকে ওই নদী নৌকার প্রবলেমটা একটা চার্টের মাধ্যমে করাইছি। ওইটা শুধুমাত্র ওই দুইটা টাইপের জন্য না, যে কোনো টাইপের জন্যই তুমি যেভাবেই রওনা দাও না কেন, তুমি যদি ওই ভিডিওটা দেখো তাহলে ইনশাল্লাহ নদী নৌকা নিয়ে তোমার সমস্যা হবে না সিকিউতে। তো তারপর আছে আমাদের আপেক্ষিক বেগ এবং সাঁতার ম্যাথ। আপেক্ষিক বেগ থেকে এখান থেকে খুব বেশি একটা প্রবলেম আসেনি, বাট রিসেন্টলি দুই একবার আসছে। যেমন রাজশাহী বোর্ডে মনে হয় আসছিল একটা, যে একটা হেলানো তলে একটা বাস যাচ্ছে আর কি, এমন করে। তো ওইখানেও কিন্তু আমাদের বৃষ্টি সাতা দিয়েছে। তো এখান থেকে আসলে কিন্তু টাফ কোশ্চেন হয়। টাফ কোশ্চেন মানে ধরো তোমার এমনও আসতে পারে যে একটা যানবাহন যাচ্ছে, আবার সেখানে বাতাস আছে, আবার বৃষ্টি আছে, মানে তিনটা বেগ। এই টাইপগুলো একটু দেখে নিবা, বাই চান্স যদি কঠিন কোশ্চেন হয় তাহলে কিন্তু এখান থেকে দিতে পারে। তারপর আছে আমাদের কি ভেক্টর ক্যালকুলাস। তো ভেক্টর ক্যালকুলাস থেকে তোমরা কি পড়বা, গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল পড়বা। ডাইভারজেন্সে যেমন আছে যে সলিনয়েড কখনো হয় বা চোঙাকৃতি কখনো হয়, এটাও দিয়ে দিতে পারে। তারপরে কার্ল থেকে আমরা পড়বো কি, যে মানে কখনো আমাদের অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হয় ভেক্টর। তো সেই টাইপগুলো একটু ভালো করে দেখবো, ঠিক আছে। তো এটাই হলো আমাদের ভেক্টর। এরপরে যদি আমরা যাই তাহলে কোথায় যাব, নিউটনিয়ান বলবিদ্যায়। এবং নিউটনিয়ান বলবিদ্যা থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বার করে দুইটা করে সিকিউ আসছে। বেশিরভাগ বলতে রিসেন্টলি আর কি, সবগুলো বডি দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নিউটন বলবিদ্যা থেকে দুইটা সিকিউ আসে। ওকে, তো নিউটনের বলবিদ্যা থেকে আমরা কি করব বা কিভাবে পড়বো জিনিসটা দেখো। স্যাররা যদি চায় নিউটনের বলবিদ্যা থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন তোমাকে করতে পারে, বাট আমি তোমাদের এখানে যে তিনটা টাইপ দিয়েছি, আশা করা যায় এই তিনটা টাইপের মধ্যে থেকে মিনিমাম একটা তো কমন পড়বে ইনশাল্লাহ, অথবা দুইটাও পড়তে পারে যদি ভাগ্য ভালো থাকে। এখন কোনো না কোনো বোর্ডে অবশ্যই এই তিনটা টাইপের মধ্যে থেকে দুইটা টাইপ আসবে কিন্তু। তো প্রথমে আছে ব্যাংকিং কোণ, সবচেয়ে ইজি কিন্তু এখানে, রাইট। গ নম্বরে তোমাকে বলে ব্যাংকিং কোণ নির্ণয় করো, ওইখানে অনেকে কনফিউজড হও যে কোনটা হলো, কখন হলো ব্যাংকিং কোণ কোন সূত্রের সাহায্যে আমরা বের করব। ওই সাইন থিটা আছে না, সাইন থিটা সমান এইচ ভাগ এক্স, ওইটার সাহায্যে কিন্তু আমরা প্রকৃত ব্যাংকিং কোণটা পাই। আর ঘর নম্বরে তোমাকে বলে নিরাপদে ভাগ নিতে পারবে কিনা। তো ওই থিটার মান যখন আমরা ট্যান থিটার সূত্রে বসাবো তখন আমরা ভিম্যাক্স পাবো। তো ভিম্যাক্স এর সাথে তুলনা করে আমরা বুঝতে পারবো যে সেটা আসলে নিরাপদে বাক নিতে পারবে কিনা। তো এইটা ব্যাংকিং ও সবচেয়ে ইজি, তোমরা ওইখান থেকে শুধু ওই দুইটা টাইপ করে যত প্রকারের আমাদের বোর্ড কোশ্চেন আছে সলভ করবা। আবার কখনো যদি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে তখন আশা করি সলভ করতে পারবা। ঘর্ষণ গুণাঙ্ক থাকলে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন ভিম্যাক্স সমান হয় √μ/g। তো ওইটা একটু দেখে নিবা। এরপর আছে সংঘর্ষের টপিক, এবং সংঘর্ষের টপিকটা একটু বড়। সংঘর্ষের টপিকটাকে আমরা অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করতে পারি। সংঘর্ষের টপিকটাকে একটা হলো ভরবেগের নিত্যতা সূত্র, আর একটা হলো স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। তো ভরবেগের নিত্যতা সূত্রটা একটু ভালো করে পড়বা। তোমাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় ওয়ান ডাইমেনশন গতিটা থাকে, অনেক সময় টু ডাইমেনশন, যেমন কেরামের সংঘর্ষ যেটা আছে ওইটাও কিন্তু আসতে পারে, বাট ওইটা একবার শুধু দেখে নিও তোমরা, তাও বুঝছো। আর বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান ডিটাই বেশি ভালো করে করবা, যে একই দিকে থাকলে সংঘর্ষ অথবা বিপরীত দিক থেকে আসলে সংঘর্ষ, মিলিত বেগ, এই টাইপগুলো একটু ভালো করে পড়বা। কখন কোন বেগটা নেগেটিভ হবে সেটাও একটু ভালো করে দেখে নেবা। তো সংঘর্ষ টপিক থেকে এটা বলবা ভরবেগের নিত্যতা সূত্র। আর একটা আছে স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, মানে যখন আমাদের সংঘর্ষের পূর্বের
টোটাল গতিশক্তি এবং সংঘর্ষের পরে টোটাল গতিশক্তি সমান হয় তা কিন্তু আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর না সমান হলে তখন কি হবে? অস্থিতিস্থাপক। এটা কিন্তু আমাদের ঘর নাম্বারে দিয়ে দেয়। আরো কিন্তু দুইটা সূত্র আছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্পেশাল দুইটা সূত্র, আশা করি তোমাদের মনে আছে। ওই যে v1 সমান সমান হরে কি হয় m1 প্লাস m2, এখানে হরে কি হয় m1 প্লাস m2, এখানে m মাইনাস m, এখানে 2m, তারপর কি করবা 1 2 2, এখানে হবে e1 গুণন, এখানে হবে u2 গুণন। তো এই সূত্রটা আশা করি তোমরা জানো, এই সূত্রটা পড়ে নিবা। এই সূত্র লাভ কি? শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখো, তুমি যদি v1 বের করতে চাও তাহলে তোমার v2 জানা লাগে না, তুমি v2 না জেনেও v1 টা বের করতে পারো। বাট ভরবেগের নিত্যতা সূত্র কিন্তু আমরা পাই না। তুমি যদি ভরবেগের নিত্যতা সূত্রটা v1 দ্বারা যদি বের করতে চাও তখন তোমার v2 টা জানা লাগে, কিন্তু তুমি v2 ছাড়াও এই সূত্রের সাহায্যে v1 খুব ইজিলি বের করতে পারো। সো এই সূত্রের কাজ হলো এটাই। এটাও একটু ভালো করে দেখে নিবা। এবং এটার কিছু বিশেষ ক্ষেত্র আছে, বইয়ে দেখবা, যখন এই যে m1 ইজ গ্রেটার দেন m2 হয় বা m2 ইজ গ্রেটার দেন m হয়, তখন কি ঘটে ওই ঘটনাগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের সংঘর্ষ। এবং তারপর আছে কৌণিক গতি, which is most important। কারণ আমাদের এই পুরো ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে কৌণিক অংশের সমস্ত রকমের আলোচনা এই নিউটনের বলবিদ্যা এই পার্টে হয়েছে। তো কৌণিক গতির মধ্যে তোমরা কি কি পড়বা? রৈখিক ভরবেগ বের করা, টাও টর্ক বের করা, এরপরে তোমরা আই জড়তা প্রভাব বের করবা, এবং আয়ের জন্য যতগুলো শেপ আছে মোটামুটি 8টা থেকে 10টা শেপ তো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। যে একটু সরু সুষম দণ্ডের প্রান্তে মধ্যবিন্দু, তারপরে ধরো এটা হলো, একসাথে লিখে দিই আমি, এটা হলো রিং, এটা হলো ফাফা সিলিন্ডার, তখন এদের ভরকেন্দ্রগামী হলে কত হয়, এটাই যদি আমাদের চাকতি হয়ে যায়, এটা যদি আমাদের নিরেট হয়, তখন আমাদের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা প্রভাব কত হবে, এটাও মুখস্থ করতে হবে। তারপরে নিরেট গোলক, ফাঁপা গোলক, একটা হলো 2/3 mr², আর একটা হলো 2/5, এইগুলো মুখস্থ করবা। এবং লাস্ট একটা আছে আয়তাকার, যেটা হলো m × l² + b² ভাগ 12। তো আয়তাকারের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, আর সরু সরু সুষম দণ্ডে কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য দেওয়া থাকবে। তো এই যে জিনিসগুলো আছে এগুলো অবশ্যই তুমি পড়বা। এবং ওই সবগুলো সূত্রের সমান আমরা কি লিখতে পারি? চক্রগতির ব্যাসার্ধ, রাইট? তো এখান থেকে অনেক সময় চক্রগতির ব্যাসার্ধ কেউ কিন্তু বের করতে বলতে পারে, তো ওইটা দেখে নিবা। আবার ঘ নম্বর প্রশ্ন দেয় যে কোনটিকে ঘোরানো সহজ হবে। তো মনে রাখবা, যার আই কম হবে, যার জড়তার ভ্রামক কম হবে, সেটাকে ঘোরানো সহজ। তো এই টাইপগুলো একটু ভালো করে দেখে নিবা কৌণিক গতি থেকে। আরো কিছু জিনিস আসতে পারে রৈখিক গতির সাথে মিল রেখে কৌণিক গতির কিছু সূত্র, সেগুলো তোমরা একটু দেখে নেবা। যেমন আমরা লিখি না যে এস সমান ইউ প্লাস ভি ডিভাইড ভাগ টোয়াইস ইন্টু টি। তো এটার সাথে আমাদের কৌণিক অংশের কি মিল? এস এর জায়গায় আমরা থিটা লিখতে পারি, ইউ এর জায়গায় ওমেগা নট, ভি এর জায়গায় ওমেগা ভাগ 2 ইন্টু টি। তো এই যে সূত্রগুলো, এগুলো কিন্তু আমাদের গতি সূত্র থেকে আসছে, তো এগুলো কিন্তু হয়, এইগুলো একটু দেখে নিবা। কৌণিক গতি থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা খুবই বেশি, মানে একদম যদি না আসে তাহলে সেটা একটা দুর্ঘটনা হবে, কিন্তু আসার সম্ভাবনা বেশি। এবং এখান থেকে ইজি করা কোশ্চেনের অ্যান্সার করা কিন্তু ইজি হয়। আর একটা জিনিস আছে, কৌণিক গতিশক্তি বের করতে বলতে পারে, ঠিক আছে? তো এই কৌণিক গতিশক্তি বের করাটাও দেখে নিবা, যে কৌণিক গতিশক্তি সূত্র ইকে সমান হাফ আই ওমেগা স্কয়ার। ওকে, তো এই ছিল আমাদের কি নিউটনিয়ান বলবিদ্যা। দেখবো কাজ শক্তি ক্ষমতা। তো কাজ শক্তি ক্ষমতার অ্যাকচুয়ালি টপিক গুলো অনেকগুলো, তো এর মধ্যে থেকে তোমরা যেগুলো আর কি ভালো করে অবশ্যই দেখবা, সেটা হলো কাজের অংশ থেকে কৃত কাজ বলে। যে মই বেয়ে হেলানো তলে ওঠা, বা হেলানো তলে একটা বস্তু, এরকম করে হেলানো তলে একটা বস্তু ওঠে না, হেলানো তলে একটা বস্তু এখান থেকে উঠবে, অথবা হেলানো তলে নামা, এক্ষেত্রে তোমার এই থিটাটা দেওয়া থাকে, অথবা এই কোণ দেওয়া থাকে, অথবা এই কোণ দেওয়া থাকবে, কোন একটা কোণ দেওয়া থাকবে। তো এই টাইপেরটা একটু ভালো করে দেখবা। এবং অনেক সময় কাজের সাথে সাথে আবার এখানে একটা ক্ষমতার সূত্রটা দিয়ে দেয়, যে এর উঠতে অথবা নামতে এত টাইম সময় লাগছে, তাহলে ক্ষমতা কত হবে? তা পি সমান ডাব্লিউ বাই টি, তোমরা জানোই। তারপর একটা আছে হলো ভর কেন্দ্রের সরণ, মানে ইটের স্তূপ তৈরি করা, বা একটা বিশাল বড় একটা দণ্ডকে এরকম ছিল, আনুভূমিক বরাবর ছিল, এটাকে খাড়া করে তোলা। তো তখন আমাদের কৃত কাজ কি হবে? তখন কিন্তু এগুলো ভার কেন্দ্রের সাথে সম্পর্ক থাকবে, ঠিক আছে? তাহলে ভার কেন্দ্রের সরণজনিত ইটের স্তূপ তৈরি করা, এটা একটু ভালো করে দেখে নিবা। তারপরে একটু এরকম সরু সুষম দণ্ড, মানে একটা সুষম দণ্ডকে এরকম খাড়া করলে কতটুকু কৃত কাজ হয়, এই সূত্রগুলো একটু দেখে নিবা। এরপরে আমাদের শক্তিতে তাই শক্তির সংরক্ষণশীলতার যে নীতি কোথায়, শক্তি সংরক্ষণশীলতা নীতির আমরা 3টা টাইপ পড়বো। কয়টা টাইপ? 3টা। একটা হলো পতনশীল বস্তু, পতনশীল বস্তু, পতনশীল বস্তু মানে কেমন? এমন একটা বস্তু ধরো পড়তেছে, বলবে এই পয়েন্ট এ বি এবং সি পয়েন্টে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। এটা তো আমরা ক্লাস 9-10 পড়ে আসছি, এটা এখন আসার সম্ভাবনা খুবই কম। বাট আসবে বাকি দুইটা, সেটা কি কি? সেটা হলো ভাই একটা হেলানো তলে, এই যেরকম একটা হেলানো তলে বলবে এই পয়েন্টে আমাদের যান্ত্রিক শক্তি কত, এই পয়েন্টে আমাদের যান্ত্রিক শক্তি কত, এটা হলো এ, এটা হলো বি, এরকম করে নামতেছে, বলবে সি পয়েন্টে আমাদের যান্ত্রিক শক্তি কত। এইগুলো কিন্তু আমাদেরকে একটু
এগুলো কিন্তু একবার তুমি যদি একটা অঙ্ক যদি ভালোভাবে করো তাহলে সবার জন্য কিন্তু সেম, কারণ এটা একটা সংরক্ষণশীলতার নীতি। তুমি একটা অঙ্ক ভালোভাবে করলে সবগুলো অঙ্ক কিন্তু হয়ে যাবে, তোমাকে বারবার এগুলো করতে হবে না, বুঝছো? একটাই ভালোভাবে করবা, তারপর তুমি দুই একটা নিজে নিজে প্র্যাকটিস করবা। তারপর একটা হলো সরল দোলক, মোস্ট ইম্পর্টেন্ট। এরকম করে সরল দোলকের সংরক্ষণশীলতা আছে, এরকম করে সরল দোলক ঘোরে আর কি যাত্রা। এই পয়েন্টে বলবে এটা এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, তোমাকে বলবে যান্ত্রিক শক্তি নিত্যতা দেখো। তাহলে এই পয়েন্টে একটা যান্ত্রিক শক্তি পাবো আমরা। কখনো তোমার এখানে থিটা দেওয়া থাকতে পারে, আর কখনো এখান থেকে উলম্ব সরণ দেওয়া থাকতে পারে। দুটো একই সাথে দেয় না সাধারণত, হয় থিটা দিবে আর নাহলে উপরে উলম্ব সরণ দিবা, ঠিক আছে? তো এই যে তোমাকে বলবে এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা দেখাও, এটা মাস্ট তোমরা ভালোভাবে পড়বে, কারণ এটা আবার আমাদের 8 অধ্যায়ে দরকার হয়, বুঝছো? কখনো কখনো এটার সাথে 8 অধ্যায়ে যে সরল দোলক আছে সেটা মিক্স করে দেয়। তো অবশ্যই এটা একটু ভালো করে পড়বা সরল দোলক নিয়ে, ওকে? যে এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি কত হবে, তারপর সেগুলো যোগ করলে তো সেটা আমরা যান্ত্রিক শক্তি পেয়ে যাব। তারপর দেখো ক্ষমতা। ক্ষমতার মধ্যে আমাদের কুয়ার যে ম্যাথ গুলো আছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কুয়ার ম্যাথের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা কুয়ার ম্যাথের ক্ষেত্রে, সেটা হলো যে এইচ বের করা এবং এম বের করা। এটা না কিন্তু স্টুডেন্টরা প্রচুর পরিমাণ প্যারা খায়, বুঝছো? তোমরা এই গড় সরণ বের করা, এটা ভালো করে বের করা শিখবা, এবং যতটুকু তুমি পানি তুলতেছো সেই পানির ভর কিভাবে নির্ণয় করবা সেটা ভালো করে শিখবা। স্টুডেন্টরা কিন্তু এম আর এইচ কিন্তু বেশি প্যারা খায়। আর ইঞ্জিনের দক্ষতা তো দক্ষতাই, এটা বের করা, ওইটা হলো আউটপুট ভাগ ইনপুটের। তো এর সাথে হলো আমাদের দক্ষতা, ওটা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে? অনেক সময় কোনটা পি ইনপুট হয় কোনটা পি আউটপুট হয় এটাও কিন্তু তোমাদের কনফিউজড হইতে পারে পরীক্ষা হলে গিয়ে। তো এই জিনিসগুলো আগে থেকেই বারবার করে প্র্যাকটিস করে যাবা, প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন ভালো করে সলভ করবা, ঠিক আছে? এখন আমরা করব মহাকর্ষ অভিকর্ষ। এটা খুবই সহজ একটা অধ্যায় এবং এখান থেকে খুবই সিলেক্টেড টাইপের কোশ্চেন হয়, রিপিটেড, মানে প্রতি বছরের সেম টাইপের আসে। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো জি এর মান নির্ণয় এবং কৃত্রিম উপগ্রহ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো জি এর মান নির্ণয় মানে কি ভাইয়া? ধরো এটা একটা তোমাকে উপগ্রহ দিবে, দিয়ে বলবে যে এই পৃষ্ঠে জি এর মান নির্ণয় করো, এই জি এই উচ্চতায় জি এর মান নির্ণয় করো, এই ডি গভীরতায় জি এর মান নির্ণয় করো। এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে। তারপর তোমাকে বলবে জি ল্যামডা হলো ল্যামডা অক্ষাংশ অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ আর অনেক সময় ওজনও লেখা থাকতে পারে, ওজন আর অভিকর্ষ ত্বরণ তো একই জিনিস, তাই না? তো এই দুটো টপিক কিন্তু আমাদের আসতে পারে, মানে এই কয়েকটা টপিক এখান থেকে আসতে পারে। অথবা আমরা যদি কৃতকাজ প্রাবল্য, আরেকটা কথা, এখানে কিন্তু আমাদের গ্রাফ আছে। জি এর কিন্তু আমাদের উচ্চতায় আর গভীরতা মানে কেন্দ্র থেকে পৃষ্ঠে গেলে আমাদের গ্রাফ, পৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে গ্রাফ, এই গ্রাফটা দেখে নেবে। অনেক সময় সৃজনশীলে তোমার গ্রাফটা কিন্তু দিয়ে দেয়, তো স্টুডেন্টরা গ্রাফ বোঝে না, যার ফলে সৃজনশীলটা সলভ করতে পারে না, বাট প্রশ্ন কিন্তু খুবই সহজ হয় গ্রাফের যেটা আছে। তো তারপরে কৃতকাজ প্রাবল্য বিভব। কৃতকাজ কি কেমন সূত্র আসতে পারে ভাইয়া? কৃতকাজের হলো বাহ্যিক বল দ্বারা কৃতকাজ অথবা মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ, ওইটা। প্রাবল্য বিভবের সূত্র হুটহাট আসতে পারে, খুবই কম এখান থেকে আসার সম্ভাবনা। এবার আছে মুক্তিবেগ। মুক্তিবেগ তো একদমই সহজ, তোমাকে বলবে যে ধরো একটা উদ্দীপক দিছে, উদ্দীপক দিয়ে বললো যে উদ্দীপকের বস্তুটি কি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বা মহাশূন্যে যেতে পারবে কিনা, তখন তুমি কি করবা? ওই বেগের সাথে মুক্তিবেগের, ওই গ্রহের মুক্তিবেগের তুলনা করবা, তুলনা করলে বের করবা যে অ্যাকচুয়ালি যাইতে পারবে, মানে মহাশূন্য যাবে কি যাবে না, এরকম টাইপের প্রবলেম। তারপর আছে কৃত্রিম উপগ্রহ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের এখানে কৃত্রিম উপগ্রহ। তো সর্বপ্রথম তোমার আসতে পারে কৃত্রিম উপগ্রহটির কত উচ্চতায় আছে এই জিনিসটা চাই। আবার অনেক সময় কৃত্রিম উপগ্রহের বেগ চাই, এই কৃত্রিম উপগ্রহের বেগ বের করা শিখবা। বেগ চাইলে সেখান থেকে আবার গতিশক্তি বের করতে বলতে পারে তোমাকে, তো গতিশক্তিটা বের করা শিখবা। তারপর তোমাকে বলে পর্যায়কাল, এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত, এই পর্যায়কালের সাথে মিল রেখে আবার বলে যে এটা কি ভূস্থির উপগ্রহ হবে নাকি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, এরকম টাইপের প্রশ্ন আসে। ভূস্থির উপগ্রহ মানে টি এর মান 24 ঘন্টা, তাই না? তারপর আবার অনেক সময় তোমাকে বলবে লাইভ খেলা দেখা যাবে কিনা, সরাসরি সম্প্রচার করা সম্ভব কিনা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসতেই পারে। তো অবশ্যই অবশ্যই কৃত্রিম উপগ্রহের যতগুলো প্রবলেম আছে বোর্ডের সবগুলো সলভ করবা, ঠিক আছে? তো আমরা যদি এবার নেক্সটে যাই, 7 অধ্যায়। এটা একদম ইজি তোমাদের জন্য, এখান থেকে তো তোমাদের অবশ্যই অ্যান্সার করতে হবে, কারণ এই অধ্যায়ের আংশিক অংশ তোমাদের আছে, শুধুমাত্র স্থিতিস্থাপকতাটুকু আছে, আর বাকিটুকু কিন্তু তোমাদের এই অধ্যায়ে নেই। তো স্থিতিস্থাপকতার মধ্যে তোমরা কি পড়বা? ইয়ং এর গুণাঙ্ক, পয়সন অনুপাত, এগুলো কয়টি জি। তারপর অনেক সময় তোমার এমন আসতে পারে অসহ পীড়ন, অসহ বল চাই কিন্তু প্রশ্নে। তারপরে সঞ্চিত শক্তি এবং একক আয়তনের সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি সূত্র কি? ওয়াই এল স্কয়ার ভাগ 12 অথবা হাফ ইন্টু এফ এল। এইগুলো একক আয়তনের সঞ্চিত শক্তি মানে হলো হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, এই জিনিসগুলো পড়বা, এককগুলো ভালো করে পড়বা। এটা হলো জুল, এটা হলো জুল পার মিটার কিউব, যেহেতু একক আয়তনে বলছে। তারপর প্রশ্নে যেটা ঘ নাম্বার দেয় যে কোনটি বেশি স্থিতিস্থাপক, ওয়াই এর আমাদের রেশিও বের করা লাগে। দুইটা তার দেওয়া থাকবে, সেই দুইটা তারের রেশিও বের করে তুমি বলবা যে ওয়াই ওয়ান ইজ গ্রেটার দেন ওয়াই টু,
অথবা y2 ইজ গ্রেটার দেন y1 এরকম করে, অথবা তোমাকে বলবে স্থিতিস্থাপক সীমা কার বেশি, কোনটি দ্বারা শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আসে। এবং এখানে দেখবা যে তোমার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওই যে মিলিমিটার, মিলিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার এগুলো কিন্তু ইউজ করে। এককের ক্ষেত্রে খুবই সাবধান এই অধ্যায়ের, কারণ তোমরা এককে ভুল করেছে আসো। ঠিক আছে, তাহলে এই অধ্যায় অবশ্যই অবশ্যই অ্যান্সার করবা। এই অধ্যায়ের কিন্তু প্রিপারেশন তোমার ভালোভাবে নিতে হবে। তুমি বোর্ডের কোশ্চেন শুধুমাত্র এই টপিকগুলো পড়ে এই টপিকের বোর্ডের কোশ্চেন সলভ করলেই ইনশাল্লাহ পেরে যাবে এই অধ্যায় থেকে। নেক্সট আমরা যদি যাই পর্যাবৃত্ত গতি, এখানে আমরা তিনটা ভাগে অধ্যায়কে ভাগ করতে পারি। একটা হলো এসএইচএম, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন এবং সেগুলোর যাবতীয় রাশি। এরপর হলো আমাদের সরল দোলক এবং তারপর আছে হলো স্প্রিং। তো এসএইচএম থেকে কি আসতে পারে ভাইয়া, যে এসএইচএম এর আমাদের সরণের যে আছে ইকুয়েশনটা আছে এস এক্স, এক্স থেকে আমরা ভি, সরণ থেকে আমরা ভি মানে হলো বেগ, তারপর ত্বরণ বের করতে পারি এসএইচএম এর ইকুয়েশন বের করতে পারি, এসএইচএম এর শক্তি আছে দেখি গতিশক্তি বিভব শক্তি সেটার গ্রাফ। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় তোমার প্রশ্নে তোমাকে দেখবে ইকুয়েশন দিয়ে ওর সাথে তুলনা করে অনেক কিছু বের করতে হয়। এবং অবশ্যই অবশ্যই এখানে এসএইচএম এর এক্স ভি এ এগুলো সবারই গ্রাফ তোমরা শিখে নিবা, প্রশ্নে কিন্তু গ্রাফ দেওয়া আসতে পারে। ঠিক আছে, তো এটা হলো এসএইচএম এর যাবতীয় কিছু। এখান থেকে রিসেন্টলি খুব আসতেছে, এমন না যে আসে না, এখান থেকেও কিন্তু আসে। তারপরে যদি ইম্পর্টেন্ট কথা বলি তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সরল দোলক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সরল দোলক। এখানে সরল দোলক মানে কি ভাইয়া, সরল দোলক ধরো এটা হলো আমাদের পৃথিবী থেকে এটা ধরো একটা পাহাড়ের উচ্চতায় নিয়ে যেতে হয়, বলে পৃথিবী পৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে আমাদের পর্যায়কাল তো অবশ্যই চেঞ্জ হবে। তো তখন আমাদের এই পাহাড়ের উচ্চতা এইচ নির্ণয় করতে বলে। আবার যে সবসময় যে শুধু উচ্চতায় নিয়ে যাওয়া হয় তা না, সরল দোলককে আমরা খনি বা হলো এই কোনো গ্রহের ভেতরেও তো নিয়ে যেতে পারি বা পৃথিবীর ভিতরেও নিয়ে যেতে পারি। তখন তোমার অনেক সময় এই গভীরতা ডিও বের করতে বলতে পারে। তারপরে ধরো তোমার সময় নির্ণয় মানে কি ভাইয়া, দেখো আমরা যদি এই পৃষ্ঠ থেকে উচ্চতায় যাই তখন আমাদের সময় হারাবে, তখন আমাদের সময় ওই পর্যায়কালটা কত আসবে, তখন নতুন পর্যায়কালটা কত, এগুলো বের করতে বলতে পারে। এবং এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সরল দোলকটা। তারপর তোমাকে বলে কি ব্যবস্থা নিলে পর্যায়কাল 2 সেকেন্ড হবে। ধরো তুমি পৃষ্ঠ থেকে উচ্চতায় গেলা, তোমার পর্যায়কাল চেঞ্জ হবে। এখন বলছে যে সরল দোলকটিকে পর্যায়কাল 2 সেকেন্ড রাখতে তোমাকে কি ব্যবস্থা করতে হবে, তখন তোমার দৈর্ঘ্য চেঞ্জ করতে হবে। তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু সরল দোলক থেকে আসে। উচ্চতা, সময় নির্ণয় মানে কি বলে না, ঘন্টায় এত সেকেন্ড সময় হারাই একদিনে, তো কোথায় আমার ঘন্টায় লেখা আছে, তখন আমার কিন্তু ওই টাইমটা কিন্তু 3600 সেকেন্ড হবে। যদি আমাকে বলে একদিন, তখন কিন্তু আমাদের ওই 86,400 সেকেন্ড হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, ওকে। তারপর আছে স্প্রিং এর ক্ষেত্রে কেমন ভাইয়া, স্প্রিং এর ক্ষেত্রে আসতে পারে তোমার স্প্রিং এর সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এগুলো কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে আসে। এবং এগুলো কিন্তু রোধের থেকে উল্টা হয়, শ্রেণী সমান্তরাল গুলো। স্প্রিং এর এটা আসতে পারে। তারপর স্প্রিং এর এফ সমান কে এক্স যে সূত্র আছে, তারপর বিভব শক্তি স্প্রিং এর, এই টাইপের গুলো একটু করে নেবা। এবং লাস্ট আমাদের যে অধ্যায়টা আছে সেটা হলো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস থেকে আমাদের হ্রদের গভীরতা টাইপ, এই টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসে নাই তা না, আসছে এবং হিউজ পরিমাণ আসছে শুধুমাত্র এই হ্রদের গভীরতা থেকে অনেকগুলো বোর্ড প্রশ্ন আসছে। সেক্ষেত্রে তুমি খেয়াল রাখবা যে টি কনস্ট্যান্ট আছে কিনা। টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তো পিভি সমান কে, এই সূত্র আমাদের হবে। আর টি যদি তাপমাত্রা যদি মানে এই যে আমাদের উপরিতল পানির আর এটা হলো পানির নিম্নতল, এই দুইটার তাপমাত্রা যদি চেঞ্জ থাকে তখন কোন সূত্র হবে, পিভি ভাগ টি সমান সমান কনস্ট্যান্ট। এই দুইটা জিনিস খেয়াল রাখবা। আবার অনেক সময় প্রশ্ন যায় ব্যাস বা ব্যাসার্ধ এন গুণ হয়েছে, তোমাকে বলবে যে বুটবুটটি নিচ থেকে উপরে গিয়ে ব্যাস দ্বিগুণ হয়েছে, ব্যাসার্ধ 5 গুণ হয়েছে, আয়তন সরাসরি না দিয়ে এরকম কিন্তু দিয়ে দিতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবা, ওকে। তারপর আমাদের আছে গতিশক্তি, আরএমএস বেগ, তারপর গড় মুক্তপথ ল্যামডা, এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমরা অবশ্যই এই টাইপের সিকিউ গুলো একবার দেখে যাবা বলতে মোটামুটি ভাবে এগুলো ভালো করে যাবা। যদি বাই চান্স আমাদের ইম্পর্টেন্ট গুলোতে না আসে যেন তুমি সলভ করতে পারো। তোমাকে তো প্রিপারেশন সবই নিতে হবে, এখানে কোনো অপশনই নেই। তোমাদের এমনিতে শর্ট সিলেবাস, আর কত শর্ট করবা, এখানে অপশন নেই কোনো কিছু স্কিপ করা, তোমাকে সবগুলো প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমি শুধু তোমাদেরকে একটু টাইপ ওয়াইজ একটু সাজাই দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো যে এখানে কোন কোন টাইপ গুলো কিভাবে করতে হবে, ওকে। তো তারপর আছে কি আমাদের আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো শিশিরাঙ্কের বিষয়টা। তোমাকে হয়তো বা বলবে শিশিরাঙ্ক নির্ণয় করো, সেটা হলো আমাদের হাইগ্রোমিটার থেকে আসতে পারে, অথবা সামহাও আর একটা সূত্র আছে আর সেখান থেকে আসতে পারে। তারপর বলে আপেক্ষিক আর্দ্রতা বের করো। আপেক্ষিক আর্দ্রতা থেকে আমাদের প্রশ্ন আসে, তোমাকে ডাইরেক্ট আপেক্ষিক আর্দ্রতা বলবে না, তোমাকে কি বলবে যে কোথায় আরামদায়ক বা স্বস্তিবোধ অনুভব করব, কোথায় আমাদের ভেজা কাপড় দ্রুত শুকাবে, এই টাইপের প্রবলেম গুলো কিন্তু আসে আপেক্ষিক আর্দ্রতা থেকে। তারপর তোমাকে আসতে পারে যে আমি লিখে দিচ্ছি ওইখানে, তারপর বলে কত অংশ ঘনীভূত হবে, এই টাইপের প্রবলেম গুলো এখন রিসেন্টলি আসতেছে যে কত অংশ ঘনীভূত হবে তোমার একটা ইকে
তুমি একটা রুমের টেম্পারেচার যদি কমানো হয় বা শিশিরাঙ্কের সাপেক্ষে আমরা যখন বলি, তখন আমাদের কিছু পরিমাণ জলীয় বাষ্প কিন্তু ঘনীভূত হয়, ওই পরিমাণটা আমাদের চাই। তারপর বলে শিশিরাঙ্কের পরিবর্তন। তো অনেক সময় দেখবে আপেক্ষিক আর্দ্রতা চেঞ্জ করে তোমাকে বলবে শিশিরাঙ্কের পরিবর্তন কত হবে, ঠিক আছে? তো এইটা একটু ভালো করে করবা। তো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু হ্রদের গভীরতা এবং শিশিরাঙ্কের এই টাইপগুলো। ওকে, তো এইটা ছিল আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার। তো ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশন চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, আর এই ভিডিওগুলো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আর ফিজিক্সের প্রিপারেশন এখন থেকে মজবুত করো, কারণ আমাদের পরীক্ষার ভিতরে যে ছুটি আছে ওই ছুটিটা খুব বেশি একটা কাজে আমাদের আসবে না। দেখবা শুধুমাত্র সূত্রগুলো রিভিশন দিতেই তোমার সময় শেষ।